কিছুই থাকলো না, প্রত্যেকটা জিনিস জীবন থেকে বার করে দিলাম। এই দুটো জিনিস জীবনে ছিল, পড়াশোনা আর স্মার্ট ভ্যালু। এছাড়া আমার লাইফে কিছুই ছিল না। 24 ঘন্টা স্মার্ট ভ্যালু নিয়ে ভাবতাম, স্মার্ট ভ্যালুর কাজই করতাম, আর পড়াশোনা করতাম, আর কোনো কিছু লাইফে থাকলো না। লাইফ থেকে সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম। তার আগে বিভিন্ন অ্যাক্টিভিটি করতাম, বা সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে ভুলে একদম ওয়ান আই ফোকাসিং, মানে একদম এক চোখ দিয়ে যে ফোকাসিং করা বলে, সেই এক চোখে ফোকাসিং করা শুরু করলাম স্মার্ট ভ্যালুর উপর। বোঝাতে পারছি এ স্বর্ণ? কারণ ফোকাসিং এর একটা বিরাট বড় একটা পাওয়ার রয়েছে, পাওয়ার অফ ফোকাসিং বলে, পাওয়ার অফ ফোকাসিং। কারণ আমরা যে জিনিসটার উপর ফোকাস করবো সেই জিনিসটা কি হবে, জুম হবে। বলতে পারছি ইয়েস অর নো? ইয়েস অর নো? ক্যামেরাতে যদি যে জিনিসটা আমরা ফোকাস করবো সেই জিনিসটা কি হবে, জুম হবে তো? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা যদি অপরচুনিটিকে ফোকাস করি তাহলে অপরচুনিটিকে ফোকাস হবে, বড় হবে। আমরা যদি প্রবলেমকে ফোকাস করি তাহলে আমাদের জীবনে প্রবলেমটাই বড় করে আসবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে ফোকাসিং, যেটাকে আমরা বলছি পাওয়ার অফ ফোকাসিং, তাহলে ফোকাসিংটা দেখুন একটা অদ্ভুত একটা ফোকাসিং এর একটা পাওয়ার রয়েছে। আমরা ম্যাগনিফাইং গ্লাস দেখেছি, ম্যাগনিফাইং গ্লাস, আতশ কাঁচ দেখেছি। আচ্ছা, আতশ কাঁচের নিচে যদি কয়েক টুকরো কাগজ যদি রেখে দেওয়া হয়, কয়েক টুকরো কাগজ, কি হবে? কিছু হবে না, কিছুই হবে না। বাট যদি রোদের যে রে বা রশ্মি, সেটা যদি আতশ কাঁচ দিয়ে ওই কাগজের উপর ফোকাস করা হয় তাহলে কি হবে? কি হবে? পুড়িয়ে দেবে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে এই যে সানলাইট, সূর্যের রশ্মির প্রচুর পাওয়ার ছিল, কিন্তু সেই পাওয়ারটা কোনো কাজ করতে পারছিল না। কাজ করলো কখন? যখন কোনো আতশ কাঁচ থাকে, যখন কোনো আতশ কাঁচ থাকে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা হলো, তখন আগুন জ্বালিয়ে দিল। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। আমাদের মধ্যে এরকম অনন্ত শক্তি রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচুর শক্তি রয়েছে, বাট আমরা একটা জায়গায়, সিঙ্গেল জায়গায় আমরা ফোকাস করি না। আমরা কি করছি? আমাদের ফোকাস ডিফারেন্ট জায়গাতে ডাইভার্টেড। আমাদের মাথার মধ্যে প্রচুর জিনিস ঘুরে বেড়াচ্ছে, একটা পার্টিকুলার জায়গার উপর আমরা ফোকাস করতে পারছি না। বাট একটা পার্টিকুলার জায়গায় ফোকাস করিয়েছে কি আমাদেরকে স্মার্ট ভ্যালু। এই আতশ কাঁচটার ভূমিকা ছিল স্মার্ট ভ্যালু, এই আতশ কাঁচটার জায়গায় ছিল স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু যখন আমাদেরকে ফোকাস করালো একটা জায়গায়, আমরা আগুন জ্বালিয়ে দিলাম, আগুন লাগিয়ে দিলাম। সুতরাং আপনি যদি নিজেকে ফোকাস করাতে পারেন স্মার্ট ভ্যালুর মাধ্যমে, আপনিও সারা পৃথিবীতে আগুন লাগিয়ে দিতে পারবেন। ক্লিয়ার করতে পারছি? বলতে পারছি? সাকসেসের আগুন বলতে পারছি? সো তারপর ফোকাসিংটা যখন আসা শুরু হলো, তারপর আস্তে আস্তে সাকসেসটা শুরু হলো। বাট সাকসেস এমনি পাইনি, তার আগে ভগবান আমাকে পরীক্ষা দিয়েছে। ভগবান পরীক্ষা নেবে তো? পরীক্ষা নেবে কি নেবে না? ভগবান যখন কাউকে কিছু দেবে, এমনি দেবে? এমনি দেবে? তার আগে টেস্ট নেবে তো? টেস্টিং পিরিয়ড চলবে, এবং যার টেস্ট যত বড় তার সাকসেস তত বড়। ইয়েস অর নো? ইয়েস অর নো? যার পরীক্ষা যত বেশি তার সাকসেস, তার অ্যাচিভমেন্ট তত বেশি হবে। ক্লিয়ার করতে পারছি? তাহলে ভগবান প্রত্যেককে টেস্ট নেবে, কম বেশি প্রত্যেককে টেস্ট নেবে। আমার টেস্টটা মনে হয় একটু বেশি ছিল অন্যদের থেকে। প্রথম 3টে বছর আমি ফোকাসিং হওয়ার পর, প্রথম 3টে বছর 2008, 9, 10, এই 3টে বছর আমি লড়াই করে গেছিলাম। 3টে বছর কাজ করা শুরু করলাম। প্রথমে চলে গেলাম মহারাষ্ট্র থেকে গিয়ে 1 বছর 1.5 বছর কাজ করলাম। ওখানে থেকে গেলাম গুজরাট, ওখানে 1.5 বছর কাজ করলাম। তারপর আবার চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে আবার 2011 থেকে বিজনেস স্টার্ট করলাম। মানে প্রথম 3টে বছর, 3 বছরের মধ্যে আমি 3খানা স্টেটে কাজ করে ফেলেছিলাম। কটা স্টেটে? 3 বছরে 3টে স্টেটে আমি কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছিল। 3 বছরের মধ্যে 3টে রাজ্যে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছিল, এবং 3 বছরে একটা বিরাট লেভেলের এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই 3 বছরে সব থেকে বেশি রিজেকশন খেয়েছি, এই 3 বছরে সব থেকে বেশি আমি না শুনেছি, এই 3 বছরে সব থেকে বেশি খারাপ দিন দেখেছি, এই 3 বছরে আমি সব থেকে বেশি কষ্টে কাটিয়েছি। কারণ এই 3 বছরে আমি রোজগার করেছিলাম 42,000 টাকা। কত টাকা রোজগার করেছিলাম? এই 3 বছরে রোজগার করেছিলাম 42,000 টাকা। 3কে যদি 42,000 দিয়ে ভাগ করা হয়, 42,000কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত টাকা হয়? বছরে 14,000 টাকা। বছরে 14,000 টাকা মানে মাসে 1200 টাকা। ইয়েস অর নো? ইয়েস। তাহলে প্রত্যেক মাসে 1200 টাকা হিসাবে রোজগার করেছিলাম প্রথম 3টে বছর। 3 বছরে, প্রথম 3 বছরে রোজগার ছিল 1200 টাকা পার মান্থ। 3 বছর টোটাল রোজগার করেছিলাম 42,000 টাকা। বুঝতে পারছি? ইয়েস। 3 বছরে। তারপর এই বিজনেসটা আপনি কন্টিনিউ করবেন না ছেড়ে দেবেন?
অনেস্টলি বলতে হবে 3 বছরে 42,000 টাকা, সেখানে থাকার কষ্ট, থাকা খাওয়ার কষ্ট। আমার ওয়েট হয়ে গেছিল, আমার ওজন হয়ে গেছিল 46, আমার কোমর হয়ে গেছিল 26, আমার বাড়ির লোক আমাকে দেখে চিনতে পারতো না। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পারছি? এরকম আমার কন্ডিশন হয়ে গেছিল। এবং এই 3 বছরে রোজগার করেছিলাম 42,000, মানে 1400 টাকা, 1200 টাকা পার মান্থ। তাহলে 1200 টাকা পার মান্থ রোজগার করার পর, এত নেগেটিভ খাওয়ার পর, এত লোকের রিজেকশন খাওয়ার পর, আপনি কি বিজনেসটা করতে চাইবেন না বিজনেসটা ছেড়ে দেবেন? বিজনেসটা করতে চাইবেন না বিজনেসটা ছেড়ে দেবেন? করবেন? এক মাস দেখি, তারপর আমরা ছেড়ে দিই বিজনেস। ইয়েস অর নো? 2 মাসের মধ্যে চেক কিছু না হলে, 2 মাস হয়ে গেল আমার চেক কিছু হলো না, 3 মাস হয়ে গেল আমি একটা চেক পেলাম না, আমার টিম তৈরি হলো না, এখান থেকে করে আর লাভ নেই, আমি বরং অন্য কোথাও যাই, আমার দ্বারা হবে না। ইয়েস অর নো? আমরা গিভ আপ করি তো, ছাড়ি কি ছাড়ি না? ইয়েস অর নো? 1 মাস 2 মাস 3 মাস গন্ধ শুকিয়ে লোকে বিজনেস ছেড়ে দেয়, ট্রাই করে না। এই বিজনেসটা বোঝার আগে লোকে বিজনেসটা ছেড়ে দেয়, কারণ এই বিজনেসটা বুঝতে বুঝতে 1 বছর লাগে। এই বিজনেসটা বুঝতে বুঝতে 1 বছর লাগে। আপনার মেন্টালি প্রিপেয়ার হতে, মানসিক প্রস্তুতির জন্য 1 বছর লাগে। কারণ 18 বছর আপনি স্মার্ট ভ্যালু করেন। ইয়েস অর নো? প্রথম 18 বছর আপনার যে মেন্টালিটি ছিল, যে মানসিকতা ছিল, সেই মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে তো। ইয়েস অর নো? ইয়েস অর নো? 18 বছর ধরে আপনার মাথার মধ্যে কি ছিল? আপনার দ্বারা কিছু হবে না, আপনি কিছু পারবেন না, আপনি একটা লুজার, আপনি একটা অপদার্থ। ইয়েস অর নো? আপনি বাইক কিনতে পারবেন না, আপনি গাড়ি কিনতে পারবেন না, আপনি ন্যাশনাল ট্রিপ হবে না, ফরেন ট্রিপ হবে না, রেকগনিশন হবে না, আইডেন্টিফিকেশন হবে না, জমি হবে না, জায়গা হবে না, বাড়ি হবে না, ফ্ল্যাট হবে না, কিচ্ছু হবে না, আপনার দ্বারা কিচ্ছু হবে না, আপনি একটা অপদার্থ। ইয়েস অর নো? 18 বছর ধরে মাথার মধ্যে এটাই চলছিল, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার আচানক স্মার্ট ভ্যালুতে এসে আপনাকে স্বপ্ন দেখানো শুরু হলো, তাহলে মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে তো। ইয়েস অর নো? মেন্টালিটি চেঞ্জ হতে লাগবে 1 বছর, আর লোকে এই বিজনেসটাকে বুঝতে লাগবে 1 বছর, শিখতে লাগবে 1 বছর। এই 18 বছর ধরে মাথার মধ্যে যে নোংরাগুলো জমে আছে, সেই নোংরাগুলো পরিষ্কার করতে লাগবে 1 বছর। আমরা 1টা বছর ওয়েট না করে 2 মাস 3 মাস 4 মাস বিজনেসটা স্টার্ট করতে না করতে আমরা বিজনেসটা ছেড়ে দিই, এবং আমরা এখান থেকে কিছু পাই না, বাইরে গিয়ে আমরা নেগেটিভ দিই। যে স্মার্ট ভ্যালু করেছিলাম 3 মাস কিছু হয়নি, 3 মাস থেকে 3 মাস কোনো কাজ করে রেজাল্ট পাওয়া যায়? 3 মাস কোনো কাজ করে রেজাল্ট পাওয়া যায়? পাওয়া যায় না। এবং আপনি হচ্ছেন লুজার, যে 3 মাস, সেই লোকটা হচ্ছে লুজার যে 3 মাস স্মার্ট ভ্যালু করে কিছু না পেয়ে ছেড়ে দিয়েছে। আমি তো 3 বছর কিছু না পেয়ে টিকেছিলাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা ছোট্ট এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে পারবেন যে কেন আমাকে টিকে থাকতে হবে, শেষ অবধি আমাকে এই সিনেমাটা দেখতে হবে। স্মার্ট ভ্যালু যদি একটা সিনেমা হয়, আপনি এই সিনেমাটার শেষ লাস্ট সিন অবধি দেখার জন্য আপনি রেডি আছেন কি নেই? লাস্ট সিন অবধি আপনি দেখতে চান? অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ এই সিনেমাটা পৃথিবীর সবথেকে নাম্বার 1 সিনেমা। এর উপর এখনো কোনো সিনেমা তৈরি হয়নি। পৃথিবীতে যত সিনেমা তৈরি হয়েছে, স্মার্ট ভ্যালু তার সবথেকে গ্রেটেস্ট সিনেমা। এই সিনেমাটার লাস্ট সিন অবধি আপনি দেখতে চান? যদি দেখতে চান, যদি দেখতে পারেন, তাহলে জীবনে প্রচুর কিছু পাবেন। রাইট? একটা গ্রাম থেকে একটা লোক এসেছিল শহরে এসে দেখলো একটা বিরাট বড় সিনেমা হল, সেখানে প্রচুর লোক ভিড় করেছে, লাইন লাগিয়ে টিকিট কাটছে। তো এটা দেখে সে চলে গেছে গ্রামে। পরের দিন ওই গ্রাম থেকে আরেকটা লোক এসছে, দেখছে একটা বিরাট বড় সিনেমা হল, সেখানে লোকে লাইন দিয়ে টিকিট কিনছে। তো তার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কৌতূহল বশত সে জিজ্ঞাসা করেছে যে দাদা কত করে টিকিট? বলছে 100, 200, 300। বলো বা খুব ভালো, বাড়ি চলে গেছে। তৃতীয় দিন ওই গ্রাম থেকে আরেকটা লোক এসছে, বলছে কত করে টিকিট? বলছে 100, 200, 300। বলছে ঠিক আছে, আপনি 300 টাকার একটা টিকিট দিন তো। 300 টাকার একটা টিকিট কেটে সে হলে ঢুকে বসেছে। সিনেমা শুরু হয়েছে। বাট প্রথম 5 মিনিট সে সিনেমা দেখে কিছু বুঝতে পারেনি, এবং একদম তার বোরিং লেগেছে, এবং একদম তার ভালো লাগেনি। 5 মিনিট দেখে সে বোর হয়ে সিনেমা হল ছেড়ে বাড়ি চলে গেছে। এবার আপনি বলুন, এই 3টে ব্যক্তির মধ্যে সব থেকে বোকা কে? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? তৃতীয় ব্যক্তি, হ্যাঁ কি না? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? তৃতীয় ব্যক্তি। কেন বলুন তো? বিকজ
টিকিটটা কিনেছে কিন্তু সে সিনেমাটাই দেখেনি, পুরো সিনেমাটা। ইয়েস অর নো? এবার আমাদের এই সিস্টেমটাও সেরকম। কিছু লোককে আপনি ইনভাইটিং করবেন, প্ল্যান দেখতে আসবে না। কিছু লোক আসবে প্ল্যান দেখতে, প্ল্যান দেখার পর অ্যাডমিশন নেবে না। শুনতে পাচ্ছি? ইয়েস। অডিও চলবে, দেখতে না বলেও কোনো সমস্যা নেই। ইয়েস। বাহ, এটা ভালো লাগছে। ইয়েস ইয়েস। ফায়ার হয়ে গেছে দাদা। কিছু লোককে আপনি ইনভাইটিং করবেন, ইনভাইটিং এর না মানে প্ল্যান দেখতে আসবে না। হয় কি হয় না? হয় কি হয় না? আবার কিছু লোককে প্ল্যান দেখাবেন মানে ইনভাইটিং করে সে প্ল্যান দেখতে আসবে, প্ল্যানটা দেখার পর সে আর অ্যাডমিশন নেবে না, বিভিন্ন সে অজুহাত দেবে, ডান হাত বাঁ হাত অজুহাত। হয় কি হয় না? আবার কিছু লোক ইনভাইটিং করবেন, আসবে, এসে প্ল্যানটা দেখবে, প্ল্যান দেখে অ্যাডমিশন নেবে, টাকা দিয়ে অ্যাডমিশনটা নেবে, কিন্তু অ্যাডমিশন নেওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস পর সে বিজনেসটা ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ কি না? এবার আপনি বলুন সব থেকে বোকা কে? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? তাহলে আপনি হচ্ছেন সেই ব্যক্তিটা যদি আপনি 1 মাস 2 মাস বিজনেসটা দেখে ছেড়ে দেন, কারণ আপনি 1 মাস 2 মাস এই বিজনেসটা কিছু বুঝতে পারবেন না। এই বিজনেসটা বুঝতে গেলে আপনাকে মিনিমাম 1টা বছর সময় দিতে হবে, তবে আপনি বিজনেসটা বুঝবেন। সুতরাং আমি যখন 3 বছর এই বিজনেস থেকে কিছু পাইনি, 3 বছর এই বিজনেস থেকে না পাওয়ার পর আমি বিজনেসটা ছাড়িনি, বরং দাঁতে দাঁত চিপে লড়াই করেছিলাম। তার পিছনে 2-3টে কারণ ছিল। প্রথম কারণ ছিল এটাই যে 3 বছর আমি পেয়েছি অভিজ্ঞতা। ইয়েস অর নো? আমি 3 বছরে কোটি টাকা রোজগার করতে পারিনি, কিন্তু 3 বছরে কোটি টাকার অভিজ্ঞতা পেয়ে গেছি, এবং সেই অভিজ্ঞতা আমাকে কালকে কোটি টাকা আমাকে রোজগার দেবে। ইয়েস অর নো? দ্বিতীয় কথা কি ভাবলাম যে 3টে বছর আমি এত কষ্ট করলাম, বাড়ির বাইরে থেকে আমি কাজ করলাম, আমি খেতে পাইনি, এরকম দিন গেছে, দিনের পর দিন পার্লেজি বিস্কুট আর জল খেয়ে রয়েছি, রাইট? থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কিচ্ছু নেই, শুধু লোকের রিজেকশন, শুধু লোকের না শুনছি, রাইট? তারপর 3 বছরে আমি একটা অভিজ্ঞতা আমি গ্যাদার করলাম, যদি আমি এখন এই বিজনেসটা ছেড়ে দিই তাহলে 3 বছর যে আমি এত পরিশ্রম করলাম, যে কষ্টটা করলাম, সেই কষ্টটা আমার মাঠে মারা যাবে। ইয়েস অর নো? সেই কষ্টটা আমি আর কোনোদিন তার রিটার্ন আমি পাবো না, রিটার্ন ব্যাক পাবো না। এই কষ্টটা আমার সারা জীবনের জন্য জলে চলে যাবে। ইয়েস অর নো? একই না? যতদূর এগিয়েছিলাম আমার এই টোটাল যাত্রাটা আমার জিরো হয়ে যাবে। তখন ভেতর থেকে একটা আওয়াজ এসেছিল যে আর বেশি দূর এগোতে হবে না, আর কিছু দূর এগোলে সাকসেস আছে, আর কিছু দূর এগোলেই সাকসেস আছে। ক্লিয়ার করতে পারছি? আর কিছু দূর আমাকে এগোতে হবে, তাতে যাচ্ছে লড়াইটা করতে হবে, কারণ আমি এটা মেনে নিতে পারতাম না যে 3 বছর আমি এত কিছু করলাম, এই এফোর্টটা আমি জলে যেতে পারি না। এই 3 বছর যা দিয়েছি আমি কড়ায় গন্ডায় স্মার্ট ভিডিও থেকে বুঝে নেব, তাই বিজনেসটা আমাকে করতে হবে। আর যখন করা শুরু করলাম, ভগবান আমার সাথে হাত মেলালো, কারণ আমি একটু আগে বলেছিলাম যে ভগবান কি নেবে? পরীক্ষা, টেস্ট নেবে। ইয়েস অর নো? টেস্ট আমারও প্রচুর নিয়েছিল, পরীক্ষা আপনারও প্রচুর নেবে। ইয়েস অর নো? আজ থেকে 5 দেখুন, আপনি যখন স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়েছেন, এটা আপনার ইচ্ছায় না ভগবানের ইচ্ছায়? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে ফালাকাটার বুকে আজকে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার ইচ্ছায় না উপরওয়ালার ইচ্ছায়? এক্স্যাক্টলি আজকে যা কিছু আমরা করছি, এই যে গাছের পাতাটাও নড়বে না উপরওয়ালার ইচ্ছা ছাড়া। ইয়েস অর নো? আজকে আপনি চোখের পাতাও ফেলতে পারবেন না উপরওয়ালার ইচ্ছা ছাড়া। তাহলে আজকে পৃথিবীতে যা কিছু ঘটছে, আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে, বিকজ অফ গড। ইয়েস অর নো? বিকজ অফ অলমাইটি। সুতরাং ভগবানের একটা প্ল্যানিং রয়েছে। আপনাকে স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন করানো হয়েছে, কে করিয়েছে? আপনার বাবা হয়তো টাকা দিয়েছেন, বাট এটা উপরওয়ালার প্ল্যানিং। তার মানে উপরওয়ালাও চাইছে যে আপনি স্মার্ট ভ্যালু থেকে কিছু করুন। ইয়েস অর নো? উপরওয়ালাও চাইছে আপনি স্মার্ট ভ্যালু থেকে কোটিপতি হন। উপরওয়ালাও চাইছে যে স্মার্ট ভ্যালু থেকেই আপনার সাকসেসটা আসবে। উপরওয়ালাও চাইছে যে স্মার্ট ভ্যালু থেকে আপনি জীবনে সবথেকে বেশি অ্যাচিভমেন্টটা করবেন। তাই স্মার্ট ভ্যালুতে আপনাকে অ্যাডমিশন করিয়েছে আপনার বাবা নয়, উপরওয়ালা। ইয়েস অর নো? আর উপরওয়ালা যখন অ্যাডমিশন করিয়েছে, তখন উপরওয়ালা এটাও ঠিক করে রেখেছে আপনার ডান দিকে কে থাকবে, আপনার বাঁ দিকে কে থাকবে, তার নিচে কে থাকবে, তার নিচে কে থাকবে, আপনার টিমে 10টা লিডার কে হবে, সেই 10টা লিডার কিন্তু উপরওয়ালা ঠিক করে রেখেছে। ঠিক সময় মতো আপনার টিমে কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হবে। বুঝতে পারছি? কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। ইয়েস অর নো? আপনাকে ওয়েট করতে হবে। আমি 2008 থেকে বিজনেসটা শুরু করেছিলাম। 2011তে আমার টিমে এসেছে নিশান থিরানি। 2012তে 2013তে আমার টিমে এসেছে প্রদীপ্ত। 2014তে আমার টিমে এসেছে অরুণ। 2013-14তে এসেছে আমার বিজনেসে স্নেহাশিস, পীযুষ, পাপ্পা সামন্ত এরা এসছে। তার মানে ভগবান কিন্তু গুটি সাজিয়ে রেখেছিল। বুঝতে পারছি? ইয়েস অর নো? ভগবান গুটি সাজিয়ে রেখেছে। 2016তে এসছে বিশ্বজিৎ। তাহলে ভগবান আমার জন্য গুটি সাজিয়ে রেখেছে। আজকে আমার টিমে এই বিজনেসটা লিডারশিপের বিজনেস।
যেদিন আপনার টিমের দুদিকে 10টা, এদিকে 5টা, এদিকে 5টা লিডার তৈরি হয়ে যাবে, সেদিনকে আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। আপনি শুয়ে শুয়ে রোজগার করবেন, ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার করবেন, ভাত খেতে খেতে রোজগার করবেন, সিনেমা দেখতে দেখতে রোজগার করবেন, বাইক চালাতে চালাতে রোজগার করবেন, স্নান করতে করতে রোজগার করবেন। সব জায়গাতে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি যা কিছু করবেন না কেন, আপনার রোজগারটা কিন্তু হতেই থাকবে। ক্লিয়ার করতে পারছি? তার জন্য দরকার হচ্ছে 10টা লিডারকে আপনার টিমে আসা। এই 10টা লিডার কে কখন আসবে ভগবান ওপরওয়ালা কিন্তু লিখে রেখেছে। এবার দেখুন 2011 অবধি আমার টিমে কোনো লিডার আসেনি, মানে ভগবান পরীক্ষা নিয়েছে। নিশান্ত খিরানির মতো লিডার, আচ্ছা নিশান্ত খিরানির মতো যদি আপনার টিমে একটা লিডার আসতো, ভালো লাগতো না খারাপ লাগতো? আপনার টিমে যদি প্রদীপ্ত ঘোষের মতো, অরুণ দাসের মতো একটা লিডার থাকতো, ভালো লাগতো না খারাপ লাগতো? আপনার টিমে যদি একটা বিশ্বজিৎ মন্ডলের মতো লিডার থাকতো, ভালো লাগতো না খারাপ লাগতো? ভালো লাগতো তো? ভালো লাগতো তো? 100% ভালো লাগতো। আমিও চেয়েছিলাম এরকম লিডার আমার টিমে আসুক, কিন্তু ভগবান বলেছিল তারা আসবে, আগে দেখি তুই এদেরকে লিড করার মতো যোগ্যতা তোর মধ্যে আছে কিনা, বাজিয়ে দেখতে হবে তো। ইয়েস অর নো? আমরা যখন বাজারে যাই, একটা মাটির কলসি কিনতে যাই, কত টাকা দাম? 50 টাকা। ইয়েস অর নো? মাটির হাড়ি, মাটির কলসি। একটা 50 টাকার মাটির হাড়ি, মাটির কলসি কেনার আগেও আমরা বাজিয়ে দেখি, চাটি মেরে দেখি যে ফুটো আছে কিনা। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা মাটির কলসি কেনার আগেও আমরা বাজিয়ে দেখি, চাটি মেরে দেখি যে ফুটো আছে কিনা। ইয়েস অর নো? তাহলে 50 টাকার কলসি কেনার আগে আমরা বাজিয়ে দেখি, আর ভগবান আপনাকে কোটি টাকা দেবে, বাজিয়ে দেখবে কি দেখবে না? চটখাপ্পড় মেরে দেখবে কি দেখবে না? আমাকে প্রথম 3 বছর দেখেছিল চটখাপ্পড় মেরে, যে নিশান্ত খিরানি, প্রদীপ্ত ঘোষ, পাপ্পা সামন্ত, স্নেহাশিস রায়, পীযূষ কুমার, অরুণ দাস, বিশ্বজিৎ মন্ডল, এদের মতো লিডারদের লিড করার মতো ক্ষমতা আমার কাছে আছে কিনা, এদের মতো লিডারদের লিড করার মতো ক্ষমতা আমার কাছে আছে কিনা, নাহলে তারা মরে যাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? 3টে বছর আমার পরীক্ষা দিচ্ছিল। এবার 3 বছর বিজনেস করে আমি যদি এই বিজনেসটা ছেড়ে দিতাম, 2011 যদি আমি বিজনেসটা ছেড়ে দিতাম, 2012 তে নিশান্ত খিরানি আমার টিমে আসতো? আমি তো নেই, আমার টিমে কি করে আসবে? ইয়েস অর নো? তাহলে আপনার জন্য এরকম লটস অফ লিডার ভগবান উপরওয়ালা সাজিয়ে রেখেছে, এদিকে 5টা, এদিকে 5টা সাজিয়ে রেখেছে। ইয়েস অর নো? এদিকে 5টা কোটিপতি, এদিকে 5টা কোটিপতি। আপনি ভেবে দেখুন, আপনি 50 কোটি টাকার মালিক। ইয়েস অর নো? ইয়েস অর নো? এদিকে 5টা ক্রাউন, এদিকে 5টা ক্রাউন, আপনি টপ অফ দ্য টপ কিনে। ইয়েস অর নো? ইয়েস অর নো? এদিকে 5টা ফোর হুইলার অ্যাচিভার, এদিকে 5টা ফোর হুইলার অ্যাচিভার, আপনার কাছে মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি। ইয়েস অর নো? ইয়েস অর নো? এটাই হচ্ছে সিস্টেম। এবার আপনাকে ওয়েট করতে হবে, ভগবান আপনাকে ওয়েট করাবে, তারপর আপনাকে দেবে, তার আগে দেবে না। ক্লিয়ার করতে পারছি? वक्त से पहले और किस्मत से ज्यादा कुछ नहीं मिलता। वक्त से पहले মানে সময়ের আগে আপনি কিছু পাবেন না। বোঝাতে পারছি? ইয়েস অর নো? সময় যখন হবে 100% পাবেন, বাট সেই সময়টার জন্য আপনাকে লড়াইটা করে যেতে হবে, যে লড়াইটা আমি করে গেছি। বুঝতে পারলাম? তো এই লিডারগুলো যখন আমার টিমে আসতে থাকলো, তখন আমার ভাগ্যের চাকা ঘোরা শুরু হলো। প্রথম 3টে বছর চূড়ান্ত লেভেলে হিউমিলিয়েশন, অপমান, মানুষের লাঞ্ছনা, মানুষের রিজেকশন, লোকের না শোনা, বিভিন্ন কিছু সহ্য করার পর, হজম করার পর, যখন ভাগ্যের চাকাটা ঘুরলো, যখন ভগবান দেওয়া শুরু করলো, উপরওয়ালা যখন দেতা হয় ছপ্পর পার কে যেতে হয়। ইয়েস অর নো? উপরওয়ালা যখন দেবে তখন আপনি নিয়ে কুল করতে পারবেন না। আসুন দেখে নি, তারপর যখন দেওয়া শুরু হলো, তখন কি কি পেলাম, কিভাবে পেলাম, যেটা আমি আগে বিভিন্ন ট্রেনিংও দেখিয়েছি, আমি আবার দেখাবো, কারণ এখানে প্রচুর নতুন অ্যাসোসিয়েট রয়েছে এবং বারবার সবার দেখা উচিত। যে 2008, 9, 10 এই 3 বছর আমি রোজগার করেছিলাম 42,000, 42,000 টাকা রোজগার করার পর 2011-তে যখন আমার চাকা ঘোরা শুরু করলো, যখন जब मेरा गाड़ी जब पटरी में आ गई, तब क्या हुआ? राइट? लाइट বাইরে বাড়া। ওকে। 2011-12, 2010 অবধি আমি ছিলাম ভিখারি। 2010 অবধি আমি কি ছিলাম? জিরো। 2010 অবধি আমার কাছে পকেটে 500 টাকাও থাকতো না। বাট যখন শুরু হলো, তখন দেখুন 2011-12, এই 11-12 থেকে শুরু হলো সাকসেস জার্নি শুরু হলো। ন্যাশনাল ট্রিপ মন্দারমণি, প্রথম ন্যাশনাল ট্রিপ, এবং তার সাথে কিনে নিলাম আমার জীবনের প্রথম বাইকটা পালসার 135, যেটা তখন দাম নিয়েছিল 68,000, 68,000 টাকা, এবং তার সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে একটা বিরাট বড় এশিয়া
পিন লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। এবং ন্যাশনাল ট্রিপ ডুয়ার্স অ্যান্ড দার্জিলিং সায়েন্স সিটি স্টেজ, সায়েন্স সিটিতে রেকগনিশন পেলাম। এবং 1 আগস্ট 2013 কিনে ফেললাম আমার প্রথম গাড়ি, দ্যাট ইজ হুন্ডাই ইয়ন ডিলাইট প্লাস অ্যাট দ্য এজ অফ 23, 24, 23, 24 বছর বয়সে প্রথম গাড়িটা পারচেজ করলাম, হুন্ডাই ইয়ন ডিলাইট প্লাস। এবং এই গাড়িটা যখন কিনতে গেছিলাম বাবাকে সাথে করে নিয়ে গেছিলাম, ওই দিনটার কথা মনে পড়ছিল যখন বাবা টাকা দিয়েছিল অ্যাডমিশন নেওয়ার জন্য। প্রচুর গালাগাল দিয়েছিল, প্রচুর অপমান করেছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। আমার চোখ দিয়ে তখন জল বেরিয়ে গেছিল অ্যাডমিশন নেওয়ার সময়। কিন্তু গাড়িটা ডেলিভারি হওয়ার পর যখন বাবাকে গাড়ির মধ্যে বসিয়েছিলাম, কাজটা তোলা ছিল, এসিটা অন ছিল, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর মান্নাদের গান বাজছিল, তখন বাবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। এটা ভেবে যে আমি একটা সরকারি চাকরি করার পরও সাইকেল থেকে একটা বাইক কিনতে পারিনি, বাট এত অল্প বয়সে 23-24 বছর বয়সে আমার ছেলে একটা 4 চাকা কিনে দেখিয়েছে। দ্যাট ওয়াজ এ গ্রেট মোমেন্ট অফ মাই লাইফ, যেটা আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। 2012-13, এবার চলে আসবো 2013-14। 2013-14 আবার সুপারস্টার হলাম, টোটাল ইনকাম করলাম মোটামুটি 5.5 লাখ টাকা। ন্যাশনাল ট্রিপ গ্যাংটক, রামুজি, সায়েন্স সিটি স্টেজ এবং ফার্স্ট টাইম স্মার্ট ভ্যালু কোম্পানি তরফ থেকে আমি সুপারস্টার মিটে ডাক পেলাম, যেখানে এসেছিল সোহা আলী খান, রাইট? 2 দিনের সেমিনার ছিল বিরাট বড় একটা 5 স্টার হোটেলে। সেখানে আমি প্রথমবার যাওয়ার সুযোগ পাই এবং কোম্পানি প্রোগ্রামটাকে কাছ থেকে দেখার সুযোগ পাই। এখন তো অনেক ছোট ছোট পিন, অনেক ছোট ছোট অফার করে কোম্পানি প্রোগ্রাম অ্যাটেন্ড করা যায়, বাট তখন একটা কোম্পানি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য মিনিমাম সুপারস্টার লেভেলে যেতে হতো, মানে মিনিমাম পার রুপি অ্যাচিভার হতে হতো। তারপর কোম্পানি এই সমস্ত সেমিনারে ডাকতো। আমি প্রথমবার 2014-তে এরকম সেমিনারে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। নেক্সট 2014-15 সুপারস্টার অ্যাচিভার, টোটাল ইনকাম 5.5 লাখ টাকা, ন্যাশনাল ট্রিপ, সায়েন্স সিটি স্টেজ এবং তার সাথে লীলা অ্যাম্বিয়েন্স। আবার কোম্পানি মিটে যাওয়ার সুযোগ পেলাম, আবার একটা মিটিংয়ে গেলাম, তার সাথে জীবনে প্রথমবার গোয়া গেলাম, সায়েন্স সিটি স্টেজ পেলাম, সায়েন্স সিটি স্টেজে রেকগনিশন পেলাম। নেক্সট 2015-16 আবার হলাম, এবার নতুন পিন চলে আসলো, পার্ল অ্যাচিভার হলাম, রোজগার করলাম 6 লাখ টাকা। ন্যাশনাল ট্রিপ, সিকিম, মন্দারমণি, সায়েন্স সিটি স্টেজে রেকগনিশন পেলাম, পার্ল অ্যাচিভার। তখন 1 লাখ টাকা বোনাস পেলাম, কারণ তখন 1 টাইম বোনাস ছিল, এখন 2.6 টাইম বোনাস। তখন 1 টাইম বোনাস ছিল, 1 লক্ষ টাকা বোনাস পেলাম। এবং প্রথমবার ন্যাশনাল ট্রিপ থাইল্যান্ড। এবং দেখুন থাইল্যান্ডে যখন গেছি একা যাইনি, কাকে নিয়ে গেছি? কাকে নিয়ে গেছি? চিনতে পারছি? ক্লিয়ার করতে পারছি? সুতরাং আমরা শুধু ধরি না, যাকে ধরি তাকে গড়ে দিই। যদি না ধরতাম প্রদীপ্ত ঘোষকে, থাইল্যান্ড যেতে পারতো? থাইল্যান্ড যেতে পারতো? বড় জোর দার্জিলিং, ইয়েস অর নো? বাট থাইল্যান্ড ভাবতে পারতো? বাট শুধুমাত্র ধরিনি, যখন ফরেন ট্রিপ যখন গেছি সেই সময় আমার টিমে 12টা অ্যাসোসিয়েটকে কোয়ালিফাই করিয়ে নিয়ে গেছিলাম। আমার সাথে 12 জন গেছিল, আমার টিম থেকে 12 জন, 12টা থাইল্যান্ড কোয়ালিফায়ার ছিল। এবং যখন থাইল্যান্ডে যখন প্রথমবার গেলাম, তখন একা পা রাখিনি বিদেশের মাটিতে পা রেখেছি তাদেরকে নিয়ে, যাদেরকে একদিন ধরেছিলাম স্মার্ট ভ্যালু করার জন্য। পরের বার আবার পার্ল অ্যাচিভার হলাম, টোটাল ইনকাম করলাম 7 লাখ টাকা, মানে বছরে রোজগার করলাম 7 লাখ টাকা, মানে মাসের ইনকামটা মোটামুটি 60,000 টাকা, 70,000 টাকা লেভেলে চলে গেছে অলরেডি। ন্যাশনাল ট্রিপ ভাইজ্যাক, তার সাথে সায়েন্স সিটি স্টেজ এবং আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ মারলাম, কোয়ালিফাই করলাম, দ্যাট ইজ শ্রীলঙ্কাতে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ জাম মারলাম এবং 1 বছরে রোজগার করে ফেললাম 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা রোজগার করলাম 1 বছরে। মানে তখন মাসের রোজগারটা চলে গেল 1.5 লাখ টাকার উপর রোজগার চলে গেল, 1.5 লাখ টাকার উপর রোজগার মাসে। এবং কিনে ফেললাম বাইক, অ্যাচিভ করলাম আবার একটা বাইক, রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক, সায়েন্স সিটি স্টেজ এবং আবার ইন্টারন্যাশনাল ট্রিপ, দুটো ইন্টারন্যাশনাল ট্রিপ কোয়ালিফাই করলাম 1 বছরে, দুটো ইন্টারন্যাশনাল ট্রিপ, দুটো ফরেন ট্রিপ, একটা হচ্ছে থাইল্যান্ড, একটা হচ্ছে হংকং। নেক্সট 2018-19 টোটাল ইনকাম 18 লাখ টাকা, ইন্স্যুরেন্স করলাম 11 লক্ষ টাকা, গ্যাংটক, সিকিম, সায়েন্স সিটি স্টেজে রেকগনিশন এবং তার সাথে ইন্দোনেশিয়া এবং আবার থাইল্যান্ড, আবার দুটো ফরেন ট্রিপ কোয়ালিফাই করলাম। পরের বছর 2019-20 টোটাল ইনকাম 18 লাখ টাকা, ইন্স্যুরেন্স করলাম 50 লক্ষ টাকা, তার সাথে হায়দ্রাবাদ, গোয়া, ন্যাশনাল ট্রিপ, মহাজাতি সদনে রেকগনিশন পেলাম, তার ভিডিও রয়েছে। এবং ইন্টারন্যাশনাল ট্রিপ টু মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রিপ কোয়ালিফাই করলাম, মালয়েশিয়া। নেক্সট এবার চলে আসি বাড়ি। আজকে দেখতে পাচ্ছি সায়েন্স সিটি স্টেজে আমার মা এবং আমার ভাই
আমার ভাই ওই সিস্টেমের একজন প্ল্যাটিনাম অ্যাচিভার। সেই বছরে 1 বছরে রোজগার করেছিলাম 4 লাখ টাকা। আমার ভাই রোজগার করেছে স্নেহাশিস রায় 1 বছরে স্মার্ট ভ্যালু থেকে রোজগার করেছে, এবং 1 বছরে আমি রোজগার করেছিলাম 18 লক্ষ টাকা। মানে 1 বছরে আমার পরিবার এই স্মার্ট ভ্যালু থেকে রোজগার করে ফেলেছে 22 লক্ষ টাকা রোজগার করেছিল। 22 লাখ। আমার বাবা 20,000 টাকা মাইনে পেত, কলকাতা পুলিশে সার্ভিস করতো, 20,000 টাকা মাইনে পেত। তাহলে 20,000 টাকা যদি মাসে মাইনে হয় তাহলে বছরে কত হয়? 2,40,000 টাকা। ইয়েস অর নো? 2,40,000 টাকা। মানে 22 লাখ টাকা রোজগার করতে আমার বাবার লেগে গেছিল 20 বছর, হ্যাঁ কি না? তাহলে সরকারি চাকরি 20 বছর করে একটা লোক যে টাকা রোজগার করে স্মার্ট ভ্যালুতে 1 বছরে সেই টাকাটা রোজগার হয়। ইয়েস অর নো? রাইট? ক্লিয়ার করতে পারছি? এবং এখানে শুধু আমি নিজে নয়, আমার ভাইকেও এই সিস্টেমে ফোকাস করেছি। অনেক সময় অনেকে আছে নিজের ভাইকে নিজের বোনকে বলতে লজ্জা পায়, সিস্টেম আনতে লজ্জা পায়, বাট আমি ভেবেছিলাম যে চ্যারিটি বিগিনস এট হোম। যে যদি আমার ভাইকে যদি সাকসেসফুল না বানাতে পারি তাহলে লোককে বলতে পারবো না, লোকের ভাইকে লোকের বোনকে বলতে পারবো না এখানে সাকসেসের কথা। ইয়েস অর নো? সো আমার ভাইয়েরও বিভিন্ন ট্যালেন্ট ছিল, স্পোর্টসে ভালো ছিল, রাইট? কলকাতা পুলিশের সার্ভিসের একটা অপশন ছিল, চাকরির সুযোগ ছিল, পড়াশোনায় ভালো ছিল। বাট আমি ভেবেছিলাম যে না, স্মার্ট ভ্যালু থেকে তাকে ক্যারিয়ারটা তৈরি করতে হবে। তারপরে যখন স্মার্ট ভ্যালুটা বুঝিয়েছিলাম, সে বুঝেছিল, তারপর ফোকাস করেছিলাম, এবং ফোকাস করার পর আজ সেও সিস্টেম থেকে 4-4টে ইন্টারন্যাশনাল ট্রিপ থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে, আজকে সেও কিন্তু সিস্টেম থেকে মিনিমাম 20 থেকে 22 লাখ টাকা আমরা রোজগার করে ফেলছি। রাইট? সেলিব্রিটি লাইফস্টাইল জীবনে কখনো ভাবিনি। এবং এখানে একটা ছোট্ট ঘটনা বলবো। 2000 সালটা ছিল 2011। 2011 আমি যখন গুজরাটে, হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা মা ফোন করে খুব কান্নাকাটি করছে, বলছে 1.5 বছর হয়ে গেছে তুই বাড়ি আসিস। দেখুন আমি বাড়ি ঢুকতাম না। কেন বাড়ি ঢুকতাম না? কারণ বাড়ি ঢুকলে খুব নেগেটিভ খেতাম। কি করব? রোজগার নেই, বিজনেস নেই, কিছু নেই, বাড়ি গিয়ে করবোটা কি? সুতরাং আমি বাড়ি যেতাম না, আমি পড়ে থাকতাম, বাইরেই পড়ে থাকতাম। আমি ভেবেছিলাম যেদিন সাকসেসফুল হবো সেদিন বাড়ি ঢুকবো, রাইট? যেদিনকে বিজনেস দাঁড় করাবো সেদিনকে বাড়ি ঢুকবো। তাই বাড়ি আসতাম না। ফোন করতো, বাবা মা ফোন করতো, আমি আসতাম না। তো ফোন করে কান্নাকাটি করছে, তোর বাবা খুব অসুস্থ, তোকে কালকের মধ্যে বাড়ি আসতে হবে। তো আমার কোনো অপশন ছিল না। তো আমি তখন গুজরাটে নওসারি বলে একটা জায়গায় থাকতাম, সেখানে চলে আসলাম। সেখান থেকে ট্রেন ধরে চলে আসলাম সুরাত। সুরাত থেকে আমি যে ট্রেনে করে কলকাতা আসবো, হাওড়া আসবো, সেই ট্রেনের টিকিট কাটার পয়সা আমার কাছে ছিল না। আমার কাছে ছিল মোটামুটি 450 টাকা ছিল। আর ওখানে জেনারেলের টিকিট ছিল মোটামুটি 400 টাকা। মানে 42 ঘন্টা জার্নি। সুরাত থেকে হাওড়া আসার টাইম ঠিকঠাক ট্রেন চললে 42 ঘন্টা, ট্রেন লেট করলে মোটামুটি 46 ঘন্টা 50 ঘন্টাও লাগে। আমার কাছে 450 টাকা, একটা ছেঁড়া ব্যাগ, তার মধ্যে কিছু নোংরা জামা কাপড়, আর কিছু নেই। এবং সেই জেনারেলে এত ভিড় ছিল যে এমার্জেন্সি গেট ছিল, এমার্জেন্সি গেট, সেই এমার্জেন্সি গেটের মধ্যে দিয়ে আমি ঢুকেছিলাম। এমার্জেন্সি উইন্ডো থাকে না ট্রেনে, আপৎকালীন দরজা, ওটার মধ্যে দিয়ে ঢুকেছিলাম। দরজা দিয়ে ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। রোগা পাতলা ছিলাম, 46 কিলো ওয়েট ছিল, রোগা পাতলা, 26 কোমর, রাইট? ওর মধ্যে গলে গেছিলাম। এবং 42 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে কলকাতা এসেছিলাম, বাড়ি এসেছিলাম। বাড়ি এসে দেখি বাবার কিছুই হয়নি। এবং তারপর আমার বাড়ির লোক প্রচুর লেভেলে আমাকে প্রেশারাইজ করলো, যে আমি বললো যে তুই যা করিস কর, এখানে কর, কিন্তু তোকে বাইরে আর যেতে দেবো না। কারণ আমার চেহারা দেখে আমার পাড়ার লোক আমাকে নেগেটিভ দেওয়া শুরু করলো, যেরকম চেহারা খেতে পায় না, মরে যাবে। ক্লিয়ার করতে পারছি? এবং আমার ছবি, তখনকার ছবি যদি দেখা যায় আপনি বুঝবেন যে আমার তখন চেহারা কি হয়ে গেছিল। তখন পাড়ার লোক এসে মা বাবাকে বোঝাতে শুরু করলো যে ওকে আর ছাড়বেন না, ও পাগল হয়ে গেছে, ওকে যদি ছাড়েন তাহলে ও কিন্তু আর বেঁচে ফিরবে না, ও কিন্তু রোগ নিয়ে আসবে, এবং তারপর আর ও সারভাইভ করবে না, মারা যাবে। পিঠে কফ জমে গেছিল। ক্লিয়ার করতে পারছি? তো তারপর আমি ভেবে দেখলাম যে এত নেগেটিভের সাথে লড়াই করে বাইরে গিয়ে কাজ করতে পারবো না। সুতরাং স্মার্ট ভ্যালু করবো, এখানে আবার করবো, বাড়ির থেকে আবার বিজনেস করা শুরু করবো, রাইট? লোকে বাড়িতে বিজনেস করে বাইরে যায়, আমি বাইরে থেকে বিজনেস করে বাড়িতে স্টার্ট করেছিলাম। ক্লিয়ার? রাইট? তো ওই গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে যখন আমি এসেছিলাম, তখন 450 টাকা পকেটে ছিল, এবং খালি হাতে এসেছিলাম। মহারাষ্ট্র গুজরাট থেকে আমি খালি হাতে এসেছিলাম। খালি হাতে মানে কোনো রোজগার নেই। আমার ভাই তখন আরো ছোট, আমার ভাই তখন সবে 11-11 পড়ে।
আমি যখন এসেছি ব্যাগ নিয়ে যখন ঢুকেছি ও ভেবেছে আমার দাদা অনেক কিছু নিয়ে এসছে আমার জন্য, রাইট? ঝাঁপিয়ে পড়েছে ব্যাগের উপর, ব্যাগ খুলে দেখে কিছু নোংরা জামা কাপড় দেখে বলছে তুই কি করিস, 3 বছর ধরে বাইরে আছিস, আরে মিষ্টি আনতে পারিস না? ঠিক আছে। এবং চূড়ান্ত লেভেলের স্মার্ট ভ্যালু নিয়ে নেগেটিভ ছিল, চূড়ান্ত লেভেলের স্মার্ট ভ্যালু নিয়ে নেগেটিভ। এবং আমার বাবা মাওকে বোঝাতো যে আর যাই করিস দাদার পাল্লায় করিস না, জীবনটা শেষ হয়ে যাবে। দাদা 2 নামটা বোঝাবে, জীবন শেষ করে দেবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কোটিপতির স্বপ্ন দেখাবে, জীবন শেষ হয়ে যাবে, লাইফ আর কিচ্ছু করতে পারবি না। এবং আমার ভাই প্রতিজ্ঞা করেছিল জীবনে যা খুশি করবো, স্মার্ট ভ্যালু করবো না। তাই প্রথম যখন আমরা ট্রেনিংয়ে নিয়ে যেতাম, ও ট্রেনিং থেকে পালিয়ে যেত, হাসাহাসি করতো স্মার্ট ভ্যালু নিয়ে। কারণ কি, ও স্মার্ট ভ্যালুকে দেখেনি, ও আমাকে দেখেছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ও স্মার্ট ভ্যালুকে দেখেনি, ও আমাকে দেখেছে। তারপর যখন আস্তে আস্তে সাকসেসটা শুরু হলো, তখন ধীরে ধীরে বুঝতে পারলো হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। তখন নিজেকে ফোকাস করলো স্মার্ট ভ্যালুতে, এবং আজকে সে কিন্তু একটা অ্যাচিভার স্মার্ট ভ্যালু, রাইট? তো দেখুন ভগবানের কিরকম, ভগবান যখন দেয় তখন কিরকম ভাবে দেয় একটা মানুষকে। মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে যখন, কারণ আমি গুজরাটে যাওয়ার আগে মহারাষ্ট্র ছিলাম, মহারাষ্ট্র থেকে গুজরাট, তারপর আমি কলকাতায় এসেছিলাম। তো মহারাষ্ট্র যখন ফিরছিলাম মহারাষ্ট্র গুজরাট থেকে, তখন 450 টাকা পকেটে ছিল। আর 2019-এ যখন সাফায়ার মিট হলো, তখন কোম্পানি আমাকে ডাকলো। কোথায়? সেই মহারাষ্ট্র। মহারাষ্ট্র মানে মহারাষ্ট্রের রাজধানী, স্বপ্নের নগরী মুম্বাই, ক্লিয়ার? এবং সেই মুম্বাইতে সব থেকে টপমোস্ট যে হোটেল, JW ম্যারিয়ট জুহু বিচে, যেখানে একদিনের থাকার খরচা 14,000 টাকা, সেই হোটেলে গিয়ে আজহারউদ্দিনের সাথে আমি অফার প্রোডাক্ট লঞ্চ প্রোগ্রামে আমি ছিলাম, এবং সেখানে আমার ফেলিসিটেশন হয়েছিল। কোথায়? মুম্বাইয়ের টপ লেভেলের হোটেল। এবং সেদিনকে কোম্পানি গালা নাইট দিয়েছিল, গালা নাইট মানে যে যা খুশি খাও, ডিজে পার্টি। তো সেদিনকে আমি রাতে ঘুমাইনি, রাত্রি 2টোর সময় আমি জুহু বিচে সমুদ্রের ধারে বসেছিলাম, বসে বসে আকাশের দিকে তাকে এটাই ভাবছিলাম যে 2000 সালটা ছিল 2010, যেখানে মহারাষ্ট্র গুজরাট থেকে 450 টাকা পকেটে নিয়ে ফিরে এসেছিলাম, জেনারেলে ফিরে এসেছিলাম, বসার জায়গা পাইনি 42 ঘন্টা। আর আজকে সেই মহারাষ্ট্রে রাজধানী মুম্বাইতে আজকে এত বড় একটা সম্মান পাচ্ছি বিকজ অফ স্মার্ট ভ্যালু। এটাই কিন্তু ভগবানের খেলা। সেদিনকে বাড়ি গেছিলাম জেনারেলে, বাট এই কোম্পানির প্রোগ্রাম যখন হচ্ছিল, তখন কোম্পানি আসা যাওয়া ফ্লাইটের টিকিট আমার জন্য বুক করে দিয়েছিল, রাইট? তো উপরওয়ালা যখন দেয় তখন এইভাবেই দেয়, আর যখন টেস্ট নেয়, যখন পরীক্ষা নেয়, তখন এইভাবেই পরীক্ষা নেয়। পরীক্ষা দিতে, যদি পরীক্ষা দিতে রাজি থাকেন তাহলে এগুলো সব আপনার। আর যদি পরীক্ষায় যদি না দিতে চান বা পরীক্ষা থেকে পালিয়ে যেতে চান, তাহলে যেরকম জীবনযাপন করছেন ওইভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। নেক্সট যদি বলি, আজকে বড় বড় স্টার ক্যাটাগরি প্রোগ্রামে ফেলিসিটেশন পাওয়া, আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ওয়েস্টিন, JW ম্যারিয়ট, রিলায়েন্স, হায়াত, রাইট, ফন্ড রেসিডেন্সি, এরকম বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে রেকগনিশন পাই। আজকে বিহার, উড়িষ্যা, ইউপি, রাইট, আজকে বিভিন্ন রাজ্যে স্মার্ট ভ্যালু না করলে 2টো লোক চিনত না, কিন্তু আজকে স্মার্ট ভ্যালু দৌলতে এতগুলো রাজ্যে, ভারতবর্ষের এতগুলো রাজ্যে কিন্তু আজকে সম্মান পাই। আজকে মহারাষ্ট্র, আজকে গুজরাট, আজকে ইউপি, আজকে বেঙ্গল, আজকে উড়িষ্যা, আজকে বিহার, ডিফারেন্ট স্টেটে কিন্তু আজকে সম্মান পাই, আজকে ফেলিসিটেশন পাই বিকজ অফ স্মার্ট ভ্যালু। কারণ এটাই হচ্ছে স্মার্ট ভ্যালু, যেখানে একটা মানুষকে শুধুমাত্র রোজগার দেওয়া হয় না, আনলিমিটেড সব সম্মানটা দেওয়া হয়, যে সম্মান সারা জীবন একটা মানুষ কখনো পেতে পারে না, ন্যাচারাল ওয়েতে, নর্মাল ওয়েতে পাওয়া সম্ভব নয়, যেটা স্মার্ট ভ্যালু থাকে। এখান থেকে ধুমধাম করে নিজের বিয়েও পালন করেছি, ম্যারেজ সেরিমনি। কারণ আমি এটা আগেও বলেছি, কারণ জীবনের স্বপ্ন ছিল যে যদি কোনোদিন বিয়ে করি তাহলে নিজের টাকায় করবো, আর যদি বিয়ে করি তাহলে ডেফিনেটলি হানিমুন করবো, সেটা ইন্ডিয়াতে নয়, অ্যাব্রডে, ফরেনে যাবো। ক্লিয়ার করতে পারছি? কারণ স্বপ্নগুলো প্রথম থেকে বড় বড় ছিল, কোনোদিন ছোট ছোট স্বপ্ন দেখিনি, রাইট? কোনোদিন ছোট স্বপ্ন দেখিনি, সবসময় স্বপ্ন ছিল হাই। তো সেখানে অলমোস্ট 7 to 8 লাখ খরচা করে, এবং সেখানে প্রচুর অ্যাসোসিয়েটস, এখানে প্রচুর অ্যাসোসিয়েটস যারা রিসেপশনে ইনভাইটেড ছিল, রাইট? কারণ আজকে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটদের জন্যই সব কিছু। তো ডেফিনেটলি তাদেরকে ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। এবং আমি আবার একটা অ্যানাউন্স করছি, এই রথের দিন মানে 1 জুলাই আমি আবার কিছু অ্যাসোসিয়েটদের ইনভাইটিং করছি,
বা ইনভাইটিং করবো, বিকজ আমার নিউ ফ্ল্যাট, নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ এবং তার জন্য পুজো করবো, যেটা রিসেন্টলি আমি অ্যাচিভ করেছি, যেটা দাম 25 লাখ, 25 লাখ টাকা। তার আগে বাড়িতে নেক্সট সেলিব্রেট করেছি ক্যান্ডেল লাইট ডিনার, ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করেছি 14 ফেব্রুয়ারি 2019, যেটা কোথায়? ইন্দোনেশিয়া, ফরেনে, অ্যাব্রডে ক্যান্ডেল লাইট ডিনার। এখানে কোনো, তার আগেও আমি দেখতাম বন্ধু বান্ধবরা 14 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় গিয়ে সেলিব্রেট করতো, ডেয়ারি মিল্ক, দুটো গোলাপ ফুল দিয়ে, রাইট, কার্ড দিয়ে সেলিব্রেট করতো, এবং আমি খুব দুঃখ পেতাম যে আমার কেউ কোনো ভ্যালেন্টাইন নেই, আমি কাউকে দিতে পারছি না। বাট আমি করিনি, বিকজ মাথায় সব রাখিনি কোনোদিন, রাইট। কারণ আমার অবজেক্টিভ ছিল এটাই যে ভ্যালেন্টাইন যদি কেউ হয় সে হচ্ছে আমার ওয়াইফ হবে, এবং ভ্যালেন্টাইন ডে আমি তার সাথে সেলিব্রেট করবো যে আমার ওয়াইফ হবে। ক্লিয়ার করতে পারছি? তো যখন কেউ আমার ওয়াইফ হলো, তাকে নিয়ে সেলিব্রেট করলাম, সেটা টপ লেভেল সেলিব্রেশন। হোটেল অযোধ্যা, এমন একটা 5 স্টার হোটেল, যে 5 স্টার হোটেলে আপনি হেঁটে আপনি ঘুরতে পারবেন না, আপনাকে গাড়ি করে পুরো হোটেলটা ঘুরতে হবে, এত বড় একটা হোটেল। সেখানে গিয়ে সেলিব্রেট করেছিলাম ইন্দোনেশিয়াতে। এবং নেক্সট